নমস্কার। আশা করি সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের যে গল্পটি পড়ে শোনাবো, সেটি লিখেছেন আশাপূর্ণা দেবী। গল্পের নাম শুধু একটি ঠিকানা। লোকটাকে কদিনই দেখছে অসিত। পরনে একটা ময়লা লুঙ্গি আর পিঠফুটো গেঞ্জি, কাঁচা পাকা দাড়িতে মুখ ভর্তি, চুলও তাই, আবার খোঁচা খোঁচা। মুখটা যেন কাঁচা আতার মতন এবড়ো খেবড়ো চামড়ো পড়া। সব মিলিয়ে দেখলে বিতৃষ্ণা আসে। কেনই যে এই বদচেহারার লোকটা তার বাড়ির দরজা নিয়েছে ভেবে পাচ্ছে না অসিত। ওর ওই ঘুরঘুরানি দেখে বেজায় অস্বস্তি লাগছে। গতকাল জিজ্ঞেসও করে ফেলেছিল, কি চাই? যেন এই মাত্র এই প্রথম দেখলো। লোকটা বিজবিজ করে বলল, কিছু চাই না বাবু, শুধু একটা ঠিকানা। ঠিকানা? কার ঠিকানা? লোকটা আরো বিজবিজ করে যা বলল বোঝাই গেল না। অসিতের মনে হলো যেন বলল আমার নিজেরই। সেটা আরো দুর্বোধ্য। শোনারই ভুল বোধ হয়। কিন্তু বেশি নাড়াচাড়া করতে সাহস হয়নি। দিনকাল তো ভালো নয়। হয়তো দুবার জিজ্ঞেস করলে চোখ গরম করে বলে উঠবে, কর্পোরেশনের রাস্তাটাও আপনার কেনা নাকি বাবু? আর তারপরেও কথা কইলে হয়তো গেজে থেকে ছুরি বার করে নাকের সামনে নাচিয়ে জিজ্ঞেস করবে, জিনিসটা চেনেন বাবু? কিন্তু আজ লোকটা একেবারে বাড়ি ঢুকবার দরজার সিঁড়িতে বসে আছে। ব্যাপার তো সুবিধের নয়। এর ওপর আবার অফিসের সাধনবাবু অসিতকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় নিচু গলায় বলে গেলেন, লোকটা কে বলুন তো রায়চৌধুরী? কদিনই এই সময় দেখছি এখানে ঘুরছে। কি মতলব কে জানে। তুমি বরং থানায় একটু জানিয়ে রেখো। সাধনবাবু অফিস থেকে গাড়ি পান। অফিসের 2-3 প্রিয় ব্যক্তিকে সেই গাড়ির ভাগ দেন তিনি। অবশ্য তার নিজের গন্তব্য পথে পড়ে বলে। অসিতের বাড়ির একটু পরেই তার বাড়ি। অসিতের একবার মুখে এসেছিল, আমি বাড়ির মধ্যে ঢুকে যাই সাধনবাবু, তারপর আপনি। কিন্তু সত্যিই তো আর ওরকম বুদ্ধুর মতন কথা বলা যায় না। অথচ ওই লোকটার পাশ কাটিয়ে কলিং বেলটা টিপতে হবে। তাছাড়া দরজা খোলা পেয়ে যদি অসিতের সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। অতএব ওকে অন্তত দরজা থেকে সরানো দরকার। রাগ আর অস্বস্তির সঙ্গে ভয় মিশলে যেমন একটা চড়া অথচ আলগা মতন গলা হয়, তেমনি গলায় প্রশ্ন করে অসিত, প্রায়ই তোমায় দেখছি এখানে, ব্যাপার কি? লোকটা তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। না, গেজে থেকে ছুরি টুরি বার করলো না, বরং দুটো হাত প্রায় জোড় করার মতন করে কচলাতে কচলাতে বলল, আপনার সঙ্গে একটা কথা ছিল বাবু। সেরেছে, ভাবল অসিত। আমার সঙ্গে আবার ওর কি কথা? তাহলে কি সাহায্য? কিন্তু চেনা নেই, জানা নেই, হঠাৎ কি ধরনের সাহায্য চেয়ে বসতে পারে? লোকটা যদিও বাংলাতে কথা বলল, তবুও ওকে বিহারি বলেই মনে হলো। যাক, দরজা থেকে সরে এসেছে। অসিত কলিং বেল টিপল আর মনে মনে ভাবলো, দরজা খুলতে সুলতা না এসে যেন নিমাই আসে বাবা, তাহলে একটু পৃষ্ঠবল বাড়ে। সুলতা দরজা খুললে কিভাবে দরজাটা মাত্র একটু ফাঁক করে ঢুকে পড়বে, তাই ভাবতে ভাবতে বেলটা আর একবার টিপল। ভাগ্যক্রমে নিমাইটাই এলো এবং লোকটার দিকে একটা সন্দেহবিদ্ধ দৃষ্টি হেনে পাশ কাটিয়ে দাদাবাবুকে ঢুকতে দিল। অসিত ঢুকে যাবার আগে আর একবার একটা করুণ মিনতি শুনতে পেল, বাবু, কথাটা একটু শুনলেন না? ঢোকবার ওই দরজাটার পাশেই সরু যে জালনাটা আছে, নিমাই তাতে মুখ রেখে বলল, বাবু এইমাত্র অফিস থেকে এলো। অর্থাৎ এটা বিরক্ত করার টাইম নয়। জালনাটাও ভালো করে বন্ধ করে দিয়ে গেল নিমাই। লোকটা কিন্তু নড়ল না, বন্ধ হয়ে যাওয়া জালনা দুটোর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো। বাড়ির দেওয়ালটার গায়ে যেন কি খুঁজছে, খুঁজছে দরজার গায়ে। সুলতা বলল, একটা লোক কদিন এইখানে ঘোরাঘুরি করছে, দাদা দেখেছো? অসিত বলল, দেখেছি, লোকটা সুবিধের নয় বলেই মনে হচ্ছে। একটা কোনো না কোনো মতলব না থাকলে এইভাবে ঘোরে না।
এই জন্যই কাল বেরোবার সময় বলে গিয়েছিলাম সাবধানে থাকতে। দরজাটা একদম খুলে রাখিস নে। নিমাইটাকেও সাবধান করে দিস যেন দরজা খুলে রেখে চিঠি ফেলতে বা খাবার টাবার কিনতে না যায়। পিসিমাকেও। আমার কিন্তু খুব ভয় ভয় করছে যে দাদা, সুলতা বলল। আজ একবার ছাদ থেকে পিয়ন এসেছে দেখে নেমে এসে জানলাটা খুলেছি। অমনি লোকটা শুট করে জানলার ধারে এসে দাঁড়িয়ে পিয়নকে জিজ্ঞাসা করছে, এ বাড়ির ঠিকানা কি ভাই? ভয়ে আমার যেন গায়ে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ ওরকম কথা বললো কেন বলো তো? তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিলাম। পিয়নকে কি বললো শুনতে পেলাম না। ভাবনার কথা বলে চিন্তিত মুখেই চায়ের পেয়ালাটা টানলো অসিত। রাত্রিরে আর ওরা বাড়ির দরজা খুলল না। অসিতের সিগারেট ফুরিয়ে গিয়েছিল, তবুও না। পরদিন সকালে অবশ্যই না খুলে উপায় নেই। ঝি আসবে ভোরবেলায়, তারপর নিজেদেরই কাজ, দুধ আনা, বাজার করা, জামা ইস্ত্রি করিয়ে আনা, পাউরুটিওয়ালাকে পয়সা দিতে যাওয়া ইত্যাদি। সুলতার এখন কলেজ ছুটি, তাই ওকে বেরোতে হবে না এই যা রক্ষে। সকালে অসিত নিমাইকে বলল, দরজা খুলে এদিক ওদিক দেখে নিয়ে তবে বেরোবি। সকালে তো ওটাকে দেখিনি দাদাবাবু, তবে কাল বাজারের মোড়ের চায়ের দোকানে ওই রকম একটা লোককে দেখেছিলাম মনে হচ্ছে। তার মানে এই অঞ্চলটা ছাড়ছে না। অসিতের গলার স্বরটা বেশ খাদে শোনালো। এই সময়ই এই? বাবা কানপুরে দিদির বাড়িতে গিয়ে বসেই রইলেন। কেন যে? গ্রীষ্মের ছুটিটা কি কানপুরে বেড়াতে যাওয়ার পক্ষে বেশ উপাদেয়? বাবা অধ্যাপক, বাবার জামাই অধ্যাপক। গ্রীষ্মের ছুটিটাতেই ওরা স্থান বিনিময় করে থাকেন। কোনোবার ওরা এখানে, কোনোবার বাবা ওখানে। সুলতা একবার গিয়েছিল, আর যেতে চায় না। অতএব অসিতকেই স্থায়ীভাবে বাড়ির অভিভাবক পদ গ্রহণ করতে হয়। এবারেও তাই হয়েছে। অবশ্য অসুবিধে কিছুই ছিল না, এই লোকটাই হঠাৎ। ভয়ের যতই কারণ থাকুক, অফিস কামাই করে বাড়ি বসে থাকা যায় না। বাড়িতে মুমূর্ষ রোগী রেখেও অফিসে যেতে হয়। অতএব দরজার বাইরে একটা বদ চেহারার লোক ঘোরাঘুরি করছে বলে বাড়ি বসে থাকার চিন্তাটা হাস্যকর। সাধনবাবু গাড়ির হর্ন বাজাতেই অসিত আর একবার সুলতাকে সাবধান করে দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। সাধনবাবু এদিক ওদিক তাকিয়ে বললেন, সেই লোকটা কাল কোনো উৎপাত করেনি তো? না, উৎপাত কিছু করেনি। অসিত ইতস্তত করে বলে, তবে শুনছিলাম নাকি পোস্টম্যানটার কাছে আমাদের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করছিল। তাই নাকি? সাধনবাবু বললেন, ব্যাপারটা চিন্তার রায়চৌধুরী, একটু সাবধানে থেকো। আর থানায় একটু জানিয়ে রাখলে ভালো করতে। হ্যাঁ, মানে রাত্রে তো আর রাত্রে বেরোয়নি, সেটা আর বলল না। একটু পরেই বিশ্বাসবাবুকে তুললেন সাধনবাবু। ইনি আর এক কৃপাধন্য। সাধনবাবুর গাড়ির ভাগ পান। বিশ্বাসবাবুকে তোলার পর সাধনবাবু বয়সোচিত মুরব্বিয়ানার চালে বলেন, দিনকাল ভালো নয় বিশ্বাস, একটু সাবধানে থেকো। কদিন দেখছি রায়চৌধুরীর বাড়ির ওপর একটা বদ লোক নজর রেখে বসে আছে। আবার পোস্টম্যানের কাছে নাকি বাড়ির ঠিকানা চাইছিল। ঠিকানা চাইছিল? বিশ্বাস সন্দেহ সন্দেহ গলায় বলে, কি ধরনের লোক বলুন তো? মানে চেহারা টেহারা? অসিত সংক্ষেপে চেহারার বর্ণনা দিল। আর তার মাঝখানেই বিশ্বাস বলে উঠল, আরে এ লোক তো আমার বাড়ির আশেপাশেও ঘুরঘুর করছিল কদিন। আর ওই এক ব্যাপার, ঠিকানার খোঁজ। হ্যাঁ হ্যাঁ, যা বর্ণনা শুনেছি এই একই লোক। শুনে সাধন ক্ষুণ্ণ হলেন, বললেন, বটে নাকি? কই বলনি তো কিছু। বিশ্বাস একটু অপ্রতিভ হলো, কারণ সাধনের মতন হিতৈষী জনের কাছে বাড়ির কোনো ব্যাপার অব্যক্ত রাখা গর্হিত। কিন্তু আসলে ব্যাপারটা ঘটেছিল তার চোখের আড়ালে। অফিসের কাজে ধানবাদে গিয়েছিল, সেই সময় নাকি ওই রকম হয়েছে, ফিরে এসে শুনেছিল। সেই কথাই বলে বিশ্বাস। আমি মানে যখন সেই ধানবাদে গিয়েছিলাম তখন ফিরে এসে শুনলাম ওই ধরনের একটা লোক নাকি কদিন ধরে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল। আর যে যখন দরজা থেকে বেরোচ্ছিল কি ঢুকছিল বলছিল, এই বাড়ির ঠিকানা কি বাবু?
আমার একটা ঠিকানার দরকার। আমি তো পাগল টাগল ভেবে উড়িয়ে দিয়েছিলাম। সাধনবাবু গম্ভীর হন, বলেন, তোমরা এখন ইয়াং ম্যান, রক্ত তাজা, সবকিছু উড়িয়ে দিতে পারো, আমরা তো পারি না, বুঝলে? অসিত মনে মনে লজ্জিত হলো, কারণ বয়স হিসেবে তার রক্ত আরো তাজা থাকবার কথা, কিন্তু সে তো উড়িয়ে দিতে পারছে না, বেশ ভয় ভয় নিয়েই রয়েছে। হঠাৎ বাবার উপর রাগ এসে গেল অসিতের। বাবাই তাকে বুড়ো বয়স পর্যন্ত খোকা করে রেখে এইটি করেছেন। বাবা বাড়িতে না থাকলেই অসহায়তা বোধ, তবু একটা খোকার মতোই কথা বলে বসে সে। বলে, আর একটা জিনিস লক্ষ্য করছি, বাড়িতে কর্তার অনুপস্থিত ঘটলেই এটা হচ্ছে। বিশ্বাসদা যখন বাইরে গেছিলেন তখন বিশ্বাসদার বাড়িকে টার্গেট করেছিল, আর এখন আমার এখানে বাবা যেই বাইরে গেছেন, যেই অবশ্য নয়, বেশ কিছুদিনই কানপুরে গেছেন অসিতের বাবা, সাধনবাবু জানেন। সাধনবাবু বলেন, হুম, তোমার বাবা আবার মেয়ের বাড়ি না কোথায় যেন, ফিরবেন কবে? ছুটি শেষ না করে ফিরবেন বলে মনে হয় না, মুশকিল। সাধনবাবু কৌটো থেকে পান বের করে বিশ্বাসের হাতে একটি দেন, নিজে একটি খান। অসিত পান খায় না। পানটাকে মুখের মধ্যে কবজা করে সাধনবাবু বলেন, তা বিশ্বাস, তোমার বাড়ির উৎপাতটা গেল কি করে? কিছু নিয়ে টিয়ে সরেনি তো? না না, সেসব কিছু না। বিশ্বাস প্রসন্ন হাস্যে বিশদ করে যা বলে তার সারাংশ হচ্ছে, বিশ্বাসের এক ভাগ্নে নাকি গুন্ডা প্যাটার্নের মস্তান। সে একদিন বেড়াতে এসে নাকি ব্যাপারটা শুনে লোকটাকে জেরা করে বলেছে, ও যাদুমণি, তোমার একটা ঠিকানা দরকার, তাই এসো, একেবারে জন্মের আগে সেই মূল ঠিকানায় পৌঁছে দিই। তারপর সজোরে নাকে ঘুষি। সেই দিন থেকেই লোকটা সেই পাড়া থেকে হাওয়া। তাহলে তুমি পাগল বলছো কি করে বিশ্বাস? বললেন সাধনবাবু। পাগল হলে মার খেয়েও পড়ে থাকতো। কথাটাই যুক্তি আছে, আবার নেইও। মারে ভূত ছাড়ে, আর পাগলামি ছাড়বে না? পাগল শায়েস্তা করার পদ্ধতিই তো প্রহার। অফিসে সারাদিন অসিতের বাড়ির সামনে ওই লোকটার ঘোরাঘুরির প্রসঙ্গই চলতে লাগলো। অর্থাৎ ওইটিকে কেন্দ্র করে আরো বহুবিধ ওই ঘোরাঘুরি জাতীয় প্রসঙ্গে চাষ চলতে লাগলো। তার থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা ঘটে গেছে। আতঙ্কিত মন নিয়ে বাড়ি ফিরল অসিত। কি ভাগ্যি লোকটাকে দেখা গেল না, তাহলে হয়তো পাগল টাগলি খেয়াল বসে আরো কোথাও চলে গেছে। কিন্তু বাড়ি ঢুকতে না ঢুকতেই নিমাই যা সংবাদ পরিবেশন করলো, তাতে মাথার চুল খাড়া হয়ে উঠল অসিতের। সেই লোকটা নাকি দুপুরবেলা এসেছিল, দিদিমণি তাকে দরজায় বসিয়ে 1 ঘন্টা গল্প করেছে, রুটি দিয়েছে, চা দিয়েছে। অসিত কোনো কিছু না করে চেঁচিয়ে ডাকলো, সুলতি। সুলতা এসে দাঁড়ালো, কিন্তু তাকালো নিমাইয়ের দিকে, যে দৃষ্টিতে সত্যযুগ হলে নিমাই ভস্ম হয়ে যেত, কলিযুগ বলেই দাঁড়িয়ে রইল। অসিত বলল, ব্যাপারটা কি? সুলতা খুব অবোধ গলায় বলল, কিসের ব্যাপার দাদা? সেই লোকটাকে নাকি তুই বাড়িতে ডেকে এনে তোয়াজ করে চা রুটি খাইয়েছিস, 1 ঘন্টা গল্প করেছিস। সুলতা দাদার প্রশ্নের উত্তর না দিয়ে গম্ভীর গলায় বলল, নিমাই, তোর দেশে যাবার ভাড়া কত? নিমাই হাড়ি মুখে বলল, দাদাবাবু আমায় বাড়ির দায়িত্ব দিয়ে গেছিল। খুব ভালো দায়িত্বশীল ব্যক্তি তুমি, কিন্তু আমি কি বলেছিলাম? দাদাবাবু বাড়ি ঢুকতে ঢুকতেই সারাদিনের খবর জানাতে বলেছিলাম? তা আপনি ওই পাজি লোকটার কথায় ভুলে তুই আমার সামনে থেকে বিদায় হবি? সঙ্গে সঙ্গে ঠিক আছে বলে নিমাই সবেগে প্রস্থান। সুলতা বলল, হাত মুখ ধুয়ে নে দাদা, আমি এখনো চা খাইনি। খাসনি নাকি? সে কি, কেন ওই গুন্ডাটার সঙ্গে এক টেবিলে খাসনি? রাগাস নে দাদা, একেই নিমাই পাজিটার উপর রাগে হাড় জ্বলে যাচ্ছে। বলবো তোকে, সবই বলবো। না বলবো কি, তোর কাছে তো আসবে লোকটা 8টার সময়। আমার কাছে আসবে? সুলতা খুব মায়া মাখানো গলায় বলে, হ্যাঁ রে দাদা, তোর কাছ থেকে কিসব চিঠিপত্র লিখিয়ে নেবে বলেছে। অসিতের মুখ আগুনের মতন লাল লাল হয়ে ওঠে। অসিত প্রায় গর্জন করে বলে, নিমাইয়ের টিকিট কাটার দরকার নেই, দরকার তোর টিকিট কাটবার। কালই বাবার কাছে পাঠিয়ে দেবো তোকে। তাই দিস।
সুলতাও আগুন হতে জানে। সুলতা বলে, যাদের মধ্যে মনুষ্যত্ব না থাকে তারাই এমন কথা বলে। লোকটা দেখতে একটু বিচ্ছিরি বলেই অমনি ধরে নিচ্ছ লোকটা বদমাইশ। ও খুব দুঃখী বুঝলে দাদা, ওর একটা মাত্র ছেলে। সুলতা কথা শেষ করার আগেই অসিত বলে ওঠে, মারা গেছে তো, টিভিতে কিংবা অ্যাক্সিডেন্টে। কলকাতার পথে পথে ও গল্প হাজার হাজার ছড়ানো আছে বুঝলি। কত টাকা খসিয়ে নিয়ে গেছে তোর কাছে? কান দিয়ে শুনবি না শুধু এড়ে তর্ক করবি? মোটেই ও টাকা পয়সার সাহায্য চায়নি। ও শুধু আমাদের ঠিকানাটা একটু ব্যবহার করতে চাইছিল। আবার সেই ঠিকানা? অসিত বুঝতে পারে মূল রহস্য ওইখানেই। অসিত বোনের এই বুদ্ধুমিতে হতাশ হয়। ক্ষুব্ধ ব্যঙ্গের গলাতে বলে, সেটা কি ব্যাপার? কি বুঝিয়েছে তোমায় শুনি? বোঝাবে আবার কি, যা সত্যি কথা তাই বলেছে। ও গভর্নমেন্টের কাছে একটা দরখাস্ত দেবে, কিন্তু নিজের কোনো ঠিকানা নেই ওর। ঘর ভাড়া টাকা পয়সা তো জোটে না, রাস্তায় ঘোরে, ফুটপাতে শোয়, এখানে সেখানে খায়। কিন্তু দরখাস্তটা যে দেবে তাতে তো একটা ঠিকানা চাই। তাই বলছিল কোনো একটা বাবুর বাড়ির ঠিকানা একটু ধার করে দরখাস্ত দেবে। তা এমনই পৃথিবী, কেউ এই সামান্য উপকারটুকু করতেও রাজি হয় না রে দাদা। দূর দূর করে তাড়িয়ে দেয়, মার লাগায়। অসিত বোনের এই মমতাময় হৃদয়ের পরিচয় পেয়ে যে বিগলিত হলো তা মনে হলো না। অসিত তীক্ষ্ণ হলো, বলল, ওহ, আহা, তাই বুঝি পৃথিবী ছাড়া হৃদয়বতী তুমি তাকে আশ্বাস দিয়ে বসলে ঠিকানাটি দেবে? সুলতা তর্কের সুরে বলে, তাই যদি দিয়েই থাকি লোকসানটা কি আমাদের? বোঝা তুই আমায়। লোকটা ওই দরখাস্তটা দেবে, তার জবাবটা এ বাড়িতে আসবে, এই তো ব্যাপার। এতে এত ভয় পাবার কি আছে? ও কি ফুটপাতের ঠিকানা দেবে? অসিত রাগ টিপে বসে আছে। অসিতের মুখ কালো। অসিত বলে, ঘটে একটু বুদ্ধি থাকলে বুঝতে পারতিস ভয়টা কি। পৃথিবীতে কত রকমের চক্রান্ত আছে জানিস তুই? ওই যে গভর্নমেন্টকে দরখাস্ত করার কথা বলছে, ওটা একটা চাল ছাড়া আর কিচ্ছু নয়। হয়তো স্মাগলিং করে, নিজের ঠিকানা দেবে না, ফাঁসলে অন্য লোক ফাঁসবে, কিংবা ওই দরখাস্তটাই কোড ওদের। সুলতা গালে একটা আঙুল ঠেকিয়ে বলে, আচ্ছা দাদা, সংসারে কোনো জেনুইন কিছু থাকতে পারে না, না? থাকতে পারে, কিন্তু তুমি চিনবে কি করে? চোর জোচ্চোর ঠগ বদমাইশে সংসার ভর্তি যে। এ লোক ঠগ নয়, বলল সুলতা খুব বিশ্বাসের সুরে। ও যা বলেছে সত্যি বলেছে। ওর ছেলে যুদ্ধে গিয়েছিল, মারা গেছে। বুঝলে, একমাত্র ছেলের মারা যাওয়া কেউ বানিয়ে বলে না। ওকে কে যেন বলেছে যুদ্ধে যারা মারা যায় গভর্নমেন্ট থেকে তাদের দুস্থ পরিবারকে ভাতা দেয়, তার জন্য দরখাস্ত করতে হয়। তা ওর মতো দুস্থ আর কে আছে বল? আপন বলতে কেউ নেই, ঘর নেই, বাড়ি নেই। দরখাস্তটা যে করবে তার বিদ্যেও নেই। শুনলে তোর মায়া হয় না দাদা? না, হয় না, অসিত কড়া গলায় বলে। ওইসব বিদ্যেসাধ্যিহীন লোকেরা যা গল্প বানাতে পারে তা বড় বড় লেখকরাও পারে না, বুঝলি? সুলতার অনমনীয় মুখ দেখে অবশ্য মনে হলো না বুঝেছে, তবে মুখে বলল, হ্যাঁ বুঝেছি। এখন তুই দয়া করে চা খেয়ে উদ্ধার কর আমায়। তবে বলে রাখছি কিন্তু, 8টার সময় আসবে। যা বলবার নিজেই বলিস। মেয়েদের তো দয়া করবারও অধিকার নেই। সুলতা ঘরে চলে গেল। 8টা বাজবার বেশি দেরিও ছিল না আর। অসিত মনে মনে ভাসতে ভাসতে হাত মুখ ধুলো। কিভাবে লোকটাকে পাড়াছাড়া করা যাবে? লোকটার হাতে কি ঘড়ি বাঁধা ছিল? নিমাই এসে বলল, এসেছে। অসিত ঘড়ি দেখল, 8টা কাটায় কাটায়। এই লোক আবার মুখ্য দুস্থ। হুম, অসিত নিজেকে শক্ত করে বলল, দুপুরবেলা এসে বাড়ির মেয়েদের জ্বালাতন করছো কেন, হ্যাঁ? লোকটার মুখ এতই কুৎসিত যে সুখ দুঃখ বোঝা যায় না। তবু সে যে দারুণ চমকে উঠল তা বোঝা গেল। বলল, জ্বালাতন তো করিনি বাবু, দিদিমণিকে আমার দুঃখের বিবরণটা শোনাচ্ছিলাম। বড় কষ্ট বাবু আমার। অসিত হঠাৎ যেন কেমন কথার খেই হারিয়ে ফেলল। যেভাবে কথা বলবে ভেবেছিল তা ভুলে গিয়ে বলল, তা আমি কি করতে পারি বলো?
দু একটা টাকা সাহায্য চাও তো দিতে পারি, এই পর্যন্ত। অথচ এটা আগে ভাবেওনি অসিত। লোকটা কি তাহলে সত্যি দুঃখী, সত্যি খাঁটি? না, জোচ্চুরি, নইলে এক দু টাকার কথায় কর্ণপাত করে না। লোকটা হাত জোড় করে বলে, টাকার দরকার নেই বাবু, আমার শুধু একটা ঠিকানার দরকার। ঠিকানা, সেই ব্যাপার। অসিত আবার শক্ত হয়। অসিত বলে, ঠিকানার দরকার, সেটা কি জিনিস? দিদিমণিকে সবই বলেছি বাবু। একটা ঠিকানার অভাবেই আমি গভর্নমেন্টের ঘর থেকে আমার একটা ন্যায্য পাওনা পাচ্ছি না। আমার ছেলেটা যুদ্ধে মরে গেছে, তার দরুন গভর্নমেন্টের কাছে আমার টাকা পাওনা হয়েছে, কিন্তু টাকাটা গভর্নমেন্ট পাঠাবে কোথায় বলুন? দয়া করে আপনার ঠিকানাটা আমার ব্যবহার করতে দিন না বাবু, আর দরখাস্তটা একটু লিখে দিন। লিখবেন, আমি মৃত জগৎ ঝার বাপ ভুবন ঝা, আমার কেউ নেই, মান্যবর গভর্নমেন্ট বাহাদুর আমাকে। অসিত এতক্ষণ ধরে লক্ষ্য করে দেখেছে লোকটার কোনোখানে ছোড়া ছুরি গোজা নেই। অসিত অতএব জোরের সঙ্গে বলে, তোমার কথা যে সত্যি তার প্রমাণ কি? লোকটা হঠাৎ যেন থতমত খেয়ে যায়। বলে, ছেলের নাম করে আমি মিথ্যে কথা বলছি বাবু? তাও বলে লোকে। অসিত বলে। লোকটা মাথা নিচু করে একটুক্ষণ বসে থেকে বলে, তার নাম, নম্বর, কাগজপত্র সবই আমার কাছে আছে বাবু, ওই ভুজাওয়ালার দোকানে রাখতে দিয়েছি, এনে দেখাচ্ছি। আমায় দেখানোর কোনো দরকার নেই বাপু, ওসব দরখাস্ত টাস্ত লেখা আমার দ্বারা হবে না, তুমি যেতে পারো। বাবু, আহ কি মুশকিল! তোমায় আমি চিনি না, জানি না, তোমাকে আমার ঠিকানা ব্যবহার করতে দেব? এটা একটা কথা নাকি? তারপর যদি আমি কোনো ফ্যাসাদে পড়ি? লোকটা ব্যাকুল হয়ে বলে, ফ্যাসাদে কেন পড়বেন বাবু? এত সাদা ব্যাপার, গভর্নমেন্ট তো দেবে বলেই প্রস্তুত, সবাই বলছে সে কথা, খবরের কাগজেও লিখেছে। তবে আমাকে তো জানাতে হবে আমি জগৎ ঝার বাপ ভুবন ঝা, এই ঠিকানায় আছি, আমার টাকাটা এইখানে পাঠানো হোক। ওই একটু ঠিকানার অভাবে আজ 6 মাস ধরে ঘুরছি বাবু, টাকাটা পাচ্ছি না। বাবু, আপনার পায়ে ধরছি। হঠাৎ উঠে এসে লোকটা পা চেপে ধরে। এ কি ক্লেদাক্ত ব্যাপার! অসিত পা ঝেড়ে সরিয়ে নিয়ে বলে, আমি তো বলে দিয়েছি বাপু, ওসব হবে টবে না, তুমি অন্য কোথাও যাও। অন্য কোথাও? লোকটা হতাশ গলায় বলে, দৌড় দৌড় ঘুরছি বাবু, কেউ রাজি হয় না। তবে আমিই বা রাজি হতে যাব কেন? দিদিমণি আমায় ভরসা দিয়েছিল বাবু। অসিত ক্রুদ্ধ গলায় বলে, তা জানি, ওই মতলবেই তো দুপুরবেলায় এসেছিলে, কেঁদে কেটে মেয়েদের ভুলিয়ে। আমি বলে দিচ্ছি, হবে টবে না, সরে পড়ো বাপু। বাবু, একটু বিবেচনা করে দেখুন আপনার লোকসানটা কোথায়। পিয়ন একটা চিঠি দিয়ে যাবে আপনার চিঠির বাক্সয়, সেটা আপনি আমায় দিয়ে দেবেন, এই তো। অসিত ওর শিশুপ্রতিম সরলতার ভান দেখে গলে যায়। বলে, দেখো, এসব কথা ঢের জানা আছে আমাদের, কিন্তু সে কথা থাক। আর যদি তোমায় এভাবে এখানে ঘুরতে দেখি, থানায় খবর দেব। থানায় খবর দেবেন? লোকটা যেন চমকে উঠে দাঁড়ায়। অসিত মনে মনে হাসে। বাবা, পথে এসো, যেই থানার নামটি করা হয়েছে সেই ছিটকে উঠেছো। অসিত উদাস মুখে বলে, তা তুমি যদি এভাবে বাড়ির কাছে ঘোরাঘুরি করো? আমি চুরি করতে আসিনি বাবু। লোকটা যেন আগুন ঝরা গলায় বলে, শুধু সামান্য একটা ভিক্ষে চাইতে এসেছিলেন, টাকা পয়সা নয়, শুধু একটা ঠিকানা, তার জন্য থানায় ধরিয়ে দিতে চাইছো? আপনারা লেখাপড়া জানা মানুষ, তবু এত ভয়? আচ্ছা ঠিক আছে, আপনার পাড়া ছেড়ে চলে যাচ্ছি, এমন কত পাড়াই তো ছাড়লাম। ঘৃণা আর ধিক্কারে ভরা গলায় বলল লোকটা, বড় লোকের জাতটাই এমনি, মন নেই প্রাণ নেই। চলেই যাচ্ছিল। অসিত ভাবছিল বাঁচা গেল। হঠাৎ জাত তুলে কথা বলায় রেগে আগুন হয়ে যায় অসিত। অসিতের কান গরম হয়ে ওঠে। কড়া ব্যঙ্গের গলায় বলে ফেলে সে, আর তোমরা তো খুব ভালো, কেমন মরা ছেলের নাম ভাঙিয়ে টাকা আদায়ের ফিকির খুঁজে বেড়াচ্ছ, বড় মন প্রাণ তোমাদের। লোকটা চলেই যাচ্ছিল। হঠাৎ ফিরে দাঁড়ালো। না, লুকোনো কোনো ক্ষোভ থেকে ছুরি টুরি বার করলো না, স্রেফ হাউ হাউ করে কেঁদে উঠল। ঠিকানা বলছেন বাবু,
ঠিক বলেছেন, নেই। মন নেই, প্রাণ নেই, কিচ্ছু নেই, আছে শুধু পেট, পেট, আগুন জ্বালা একটা পেট। বলেই আবার উল্টো মুখে ঘুরে হন হন করে চলে গেল। পাড়া ছেড়েই চলে গেল সম্ভবত। তোমরা এতক্ষণ শুনছিলে আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প শুধু একটি ঠিকানা। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলো। তোমাদের সুচিন্তিত মতামত আমাকে অনেক সমৃদ্ধ করবে। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক দিও। আর আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি পরবর্তীতে যে গল্পই পোস্ট করব সেটি তাহলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমার ফোনে। অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো থেকো আর আমার পরের গল্পের জন্য অপেক্ষা করো।